এই ভিডিওতে আজ আমরা পড়ব তড়িৎ ক্ষমতা, তড়িৎ শক্তি, বিওটি ইত্যাদি বিষয়ে। দেখো বইয়ের 69 পেজে আর্টিকেল 6.4 রয়েছে তড়িৎ ক্ষমতা। তো ক্ষমতা সংক্রান্ত জানতে হলে আমরা ক্লাস 9-এর দিকে একটু চলে যাই। ক্লাস 9-এ আমরা ক্ষমতার কথাটা পড়েছি। সেখানে ছিল কার্য, ক্ষমতা, শক্তি অধ্যায় ছিল। ক্ষমতা কি ছিল? কার্য করার হারকে ক্ষমতা বলে। তাহলে কার্য, কোনো একটা কার্য, নির্দিষ্ট পরিমাণ কার্য কে কত কম সময়ে করতে পারছে, সেটাই তার ক্ষমতার প্রকাশ। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট কার্য কেউ যদি কম সময়ে করে তাহলে বলবো তার ক্ষমতা বেশি, আর যদি একই কার্য যদি সে কেউ বেশি সময়ে করে তাহলে ক্ষমতা কম। যেমন ক্লাস 9-এর একটা উদাহরণ ছিল যে কিছু পরিমাণ ইট, ধরো 1000 ইট একতলা থেকে দুতলা তুলতে একজন লেবারও পারবে এবং একজন একটা ক্লাস 3-র ছেলে বা মেয়েও পারবে। এক্ষেত্রে দুজনেরই কাজটা করার সামর্থ্য রয়েছে বা শক্তি রয়েছে, কিন্তু ক্ষমতা বেশি রয়েছে লেবারটার। কেন? কারণ লেবারটা সেই 1000টা ইট একতলা থেকে দোতলায় তুলতে অপেক্ষাকৃত কম সময় নেবে। অর্থাৎ ক্ষমতা ইকুয়ালস টু কার্য বাই সময়, এটা আমরা এর আগে করেছি। পি ইকুয়ালস টু ডাব্লু বাই টি। ডাব্লু এখন 9-এর পড়াতে আমরা করেছিলাম, সেই ডাব্লুটা ছিল যান্ত্রিক কার্য, অর্থাৎ এমজিএইচ। এটা ছিল এমজিএইচ ডিভাইডেড বাই টি। কিন্তু এই অংশে আমরা যেহেতু তড়িৎ ক্ষমতার আলোচনা করছি, তড়িৎ ক্ষমতা, তাই আমাদের কার্যটাও হবে তড়িতের ভিত্তিতে। তাহলে আমরা কার্যের রাশিমালা ডাব্লু দিয়ে কি সম্পর্ক এর আগেই জেনেছি। এর আগে আমরা জেনেছি ডাব্লু ইকুয়ালস টু ভি কিউ, অর্থাৎ ভি ভোল্টের মধ্যে দিয়ে কিউ পরিমাণ আধান নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় সেটাকে আমরা তখন ডাব্লু ইকুয়ালস টু ভি কিউ নাম দিচ্ছি। তাহলে এক্ষেত্রে পি ইকুয়ালস টু তখন আমরা কি লিখব? তখন আমরা লিখব পি ইকুয়ালস টু এই যে ডাব্লু বাই টি। তাহলে ডাব্লুর জায়গাতে আমরা লিখব, ডাব্লুর জায়গাতে ভি কিউ ডিভাইডেড বাই টি। আবার আধান এবং তড়িৎ প্রবাহ মাত্রা এদের মধ্যে সম্পর্ক ছিল কিউ ইকুয়ালস টু, জানোই তোমরা পারবে কি ছিল, কিউ ইকুয়ালস টু আই টি। তাহলে এখন কিউ ইকুয়ালস টু আই টি যদি এই মানটা আমরা এখানে বসাই তাহলে আমরা পি ইকুয়ালস টু কি পাচ্ছি? তাহলে আমরা পি ইকুয়ালস টু পাবো ভি ইন্টু কিউ এর বদলে আইটি বসাচ্ছি। তাহলে আই ইন্টু টি ডিভাইডেড বাই টি। এই রাশিমালাটাকেই, এই যে টি কেটে গেল, তাহলে আমরা পেলাম পি ইকুয়ালস টু ভিআই। এই পি ইকুয়ালস টু ভিআই এই রাশিমালাটাকে আমরা ক্ষমতা বলবো, তড়িৎ ক্ষমতা। এটা একটা সমীকরণ। এখন এই সমীকরণের আর কি কি রূপ হতে পারে? ক্ষমতার আর কি কি রূপ, আর কি কি রূপ হতে পারে আগে রূপগুলো জেনে নিই। সেটা কি? যেমন ওহমের সূত্র থেকে যদি আমরা ভি ইকুয়ালস টু আর আই এখানে বসাই, তাহলে ভি এর জায়গাতে আমরা এই আর আই ফ্যাক্টরটা বসাবো, এই জায়গাতে আর আই বসাবো। তাহলে কি পাবো? পাবো পি ইকুয়ালস টু আর ইন্টু আই, মানে আই স্কোয়ার আর আইয়ের সাথে আর একটা আই তো আছেই, তাহলে আই স্কোয়ার আর। তাহলে এটাও একটা সূত্র হলো। এইবার আমরা যদি পি ইকুয়ালস টু এখানে ভি এর বদলে আই এর মানটা বসাই, তাহলে এখান থেকে ভি ইকুয়ালস টু আর আই রয়েছে, তাহলে আই ইকুয়ালস টু আমরা পাচ্ছি এটা থেকে কি পাচ্ছি, এটা থেকে এটা পাবো আই ইকুয়ালস টু ভি বাই আর। এবার এই আই ইকুয়ালস টু ভি বার এই ফাংশনটা এখানে এনে বসাবো। তাহলে এখানে যদি এনে বসায় তাহলে এখন আবার পি ইকুয়ালস টু কি পাবো? ভি তো একটা আছেই, সঙ্গে ভি বাই আর, মানে পাচ্ছি ভি স্কোয়ার বাই আর, ভি স্কোয়ার বাই আর। তাহলে এটাও একটা পেলাম, এটাও একটা রাশিমালা। অর্থাৎ এই রাশিমালাটাতে ক্ষমতাকে আমরা ভোল্ট এবং মানে বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রা দিয়ে প্রকাশ করছি। এটাকে আমরা প্রকাশ করছি আই স্কোয়ার আর দিয়ে, প্রবাহ মাত্রা রোধ, আর এটাকে প্রকাশ করছি বিভব প্রভেদ আর রোধ দিয়ে। কখন কোনটা
দরকার হবে বা কাজে লাগবে, সেটা তখন আমাদের ধ্রুবক রাশির কথা চিন্তা করে বুঝতে হবে। এক্ষেত্রে তাহলে রাশিমালাগুলো আমাদের খুবই ভালো করে মুখস্থ রাখতে হবে, বারবার পড়ে মনে রাখবো যে পি ইকুয়ালস টু ভিআই, একসাথেও পড়ে মনে রাখতে পারি পি ইকুয়ালস টু ভিআই, অথবা পি ইকুয়ালস টু আই স্কোয়ার আর, পি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর, যেটা তোমাদের বইয়ে এখানে দেখানো আছে। যে অংশটা এতক্ষণ বললাম সেটা দেখো, এখানে পি ইকুয়ালস টু কি রয়েছে, পি ইকুয়ালস টু ভিআই, পি ইকুয়ালস টু আই স্কোয়ার আর, পি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর। খুব ভালো করে মনে রাখতে হবে, বিশেষ করে এই দুটো আরো বেশি করে লাগবে, এই দুটো পি ইকুয়ালস টু আই স্কোয়ার আর, পি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর। এটা পরে আমরা জানতে পারবো, এটা শ্রেণী সমবায়ের জন্য আমাদের ব্যবহার করতে হবে ক্ষমতা বের করার জন্য, এটা সমান্তরাল সমবায়ের জন্য ব্যবহার করতে হবে। কারণ যে রাশিমালাটা আমরা লিখছি সেক্ষেত্রে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আই ধ্রুবক থাকে, তাই এই যে আয়ের রাশিমালা লিখে আমরা করব শ্রেণী সমবায় বসানোর সময়। শ্রেণী সমবায়ে আমরা জানি প্রবাহ মাত্রা ধ্রুবক, তাই সেক্ষেত্রে আমরা এই যে আই স্কোয়ার আরটাকে ব্যবহার করব। তখন আই যদি ধ্রুবক হয় তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে পি সমানুপাতি আর হবে। আর অন্যদিকে যখন আমরা সমান্তরাল সমবায় ব্যবহার করব তখন আমাদের জানা আছে সমান্তরাল সমবায়ে বিভব প্রভেদ ধ্রুবক। সুতরাং বিভব প্রভেদ অর্থাৎ ভিটাকে যদি ধ্রুবক করি তাহলে পি সমানুপাতি 1/r হবে। অর্থাৎ তখন যে যন্ত্রের রোধ কম তখন তার ক্ষমতাটা বেশি হবে, সেক্ষেত্রে সেটা সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে। কোনটা কোথায় কাজে লাগবে সেটা আমাদের পরে আমরা ঠিকই বুঝতে পারবো, এবং এগুলো আমাদের খুব ভালো করে মুখস্থ রাখতে হবে, তাহলে আমরা এক্সট্রাক্ট করতে পারবো। আচ্ছা দেখি এবার এখানে বৈদ্যুতিক কার্য কি বলা হলো, এতক্ষণ যেগুলো হলো সেগুলোই হবে। যে আমাদের জানা আছে ডাব্লিউ ইকুয়ালস টু ভি কিউ, এই যে এখানে উল্টো লিখেছে কিউ ভি লিখেছে, কোনো ব্যাপার নেই, ডাব্লিউ ইকুয়ালস টু ভি কিউ। তাহলে ভি এর বদলে যদি আমরা কিউ এর বদলে যদি আইটি বসাই তাহলে আমরা পাচ্ছি ডাব্লিউ ইকুয়ালস টু ভিআইটি, এখান থেকেই পেলাম কৃতকার্যের মান একটু আগে যেটা দেখলাম। তাহলে তড়িৎ ক্ষমতা আমরা কাকে বলবো, কার্য করার হারকেই ক্ষমতা বলে। এটা কিন্তু যান্ত্রিক ক্ষমতাও আমরা বলতে পারি, তড়িৎ ক্ষমতা নয়, এটা ক্লাস 9-এর সংজ্ঞা। এবার যদি তড়িৎ ক্ষমতা বলতে চাই তাহলে কি বলবো, তড়িৎ শক্তি ব্যয় করার হারকে তড়িৎ ক্ষমতা বলে। কাজেই তড়িৎ শক্তি কত হারে আমরা ব্যয় করছি সময় দিয়ে ভাগ করব, তাহলে সেক্ষেত্রে সময়ের সাপেক্ষে কোনো যন্ত্রের কার্য করার বা তড়িৎ শক্তি ব্যয় করার হারকেই আমরা তড়িৎ ক্ষমতা বলবো। তাহলে এটা আমাদের মনে রাখতে হচ্ছে তড়িৎ ক্ষমতা কাকে বলে। তেমনটা ইম্পর্টেন্ট নেই, এমনি কনসেপ্টটা লাগবে, বুঝে রাখতে হবে। তাহলে কি পাচ্ছি, তড়িৎ ক্ষমতা পি ইকুয়ালস টু কৃতকার্য বাই টাইম, এই যে এখানে ভি কিউ বাই টি, ভিআইটি বাই টি ইত্যাদি ইকুয়ালস টু ভিআই। এই তো এখানেই দেখানো হলো কিভাবে পাওয়া গেছে, যেটা একটু আগে খাতা কলমে আমরা দেখলাম। ঠিক একইভাবে এখানটায় ভি ইকুয়ালস টু আই আর করে যদি আমরা মানগুলো বসাই তাহলে আমরা এখানে পেলাম পি ইকুয়ালস টু আই স্কোয়ার আর, আর একটি পেলাম পি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর। এইভাবে আমরা তাহলে মানগুলো সহজেই নির্ণয় করতে পারবো। তাহলে এই তড়িৎ ক্ষমতা, এবার কোন যন্ত্রের ক্ষমতা কেমন হবে, কোন যন্ত্রের ক্ষমতা কেমন হবে, যে যন্ত্র তড়িৎ যন্ত্র। তড়িৎ যন্ত্র বলতে আমরা কোনগুলোকে বুঝবো, যে কোনো ইলেকট্রিক বাল্ব, যে কোনো ফ্যান, যে কোনো ফ্রিজ, যে কোনো ওয়াশিং মেশিন, অর্থাৎ বাড়িতে আমরা চালাই এমন কিছু যন্ত্রপাতি সেগুলোকে আমরা বলবো ইলেকট্রিক যন্ত্র বা বৈদ্যুতিক যন্ত্র। তার প্রত্যেকের এক একটা নির্দিষ্ট করে ক্ষমতা থাকে, সেটা সাধারণত যন্ত্রের গায়ে কোথাও না কোথাও লেখা থাকে। যেমন তোমাদের একটা দেখাই, জানোই তোমরা এগুলো দেখেছই, যেমন এটা একটা বাল্ব, এই যে ইলেকট্রিক বাল্ব। তাহলে এই যে ইলেকট্রিক বাল্বটা, সেই ইলেকট্রিক বাল্বের এখানটায় দেখতে পাচ্ছি, দেখো ভালো করে দেখো কি আছে, এখানে কি আছে 23 ওয়াট। এইটা হলো এই বাল্বের ক্ষমতা, ক্ষমতার একক হলো ওয়াট, ক্ষমতার একক ওয়াট। তাহলে এখানে রয়েছে 23 ওয়াট, অর্থাৎ এই বাতির ক্ষমতা 23 ওয়াট। আর কি আছে, এই যে 220 ভোল্ট, 220 থেকে 240 ভোল্ট, অর্থাৎ এই বাতিটা 220 থেকে 240 ভোল্ট লাইনে এটা কাজ করতে সক্ষম। কমেও হয়তো হবে, কিন্তু কমে ততটা ভালো আমরা আউটপুট বা ক্ষমতাটা পাবো না, ক্ষমতার মান কমে যাবে। ভি কমে গেলে তখন আমরা ক্ষমতাটাও পাবো কমে যাবে। 50 হার্জ যেটা ফ্রিকোয়েন্সি বলে, বাড়িতে যেহেতু এসি তড়িৎ আমরা ইউজ করি, তাহলে এসি তড়িতের 50 হার্জ কম্পাঙ্কে এটাকে ইউজ করা যাবে। এক্ষেত্রে আরো কি আছে, এখানে আছে 2300 লুমেন,
আর এমটাকে লুমেন বলা হয়, 2300 লুমেন। আর আমরা দেখতে পাচ্ছি 6500 কেলভিন উষ্ণতা, অর্থাৎ ওই অঞ্চলে এত কেলভিন উষ্ণতা দিয়ে এখানটায় আলো তৈরি করবে, মানে উষ্ণতা বেশি হলে সেখান থেকে আলো বেরোবে, ওইটুকু অংশে ঠিক এলইডিটার অংশে সেই আলোটা তখন বেরোবে। অর্থাৎ 23 ওয়াট ক্ষমতায় এই পরিমাণ লাইট তৈরি করছে। 23 ওয়াট, এটা এলইডি জন্য এতটা বেশি করছে, তবে এটা এলইডি না হয়ে যদি এটা সিএফএল হয়, এমনি কোনো বাতি হয়, তাহলে 23 ওয়াটে কিন্তু এত কেলভিন উত্তাপও তৈরি করবে না, আর এত লুমেন আলোক দীপ্তিও বেরোবে না। আলোক দীপ্তির একক লুমেন, লরস্যু ময়কা দন্তন্য, এতটা বেরোবে না। তাহলে এখানে আমরা দেখলাম এটা 23 ওয়াট। অন্য আরো কোনো যন্ত্রপাতি থাকবে, যেমন ফ্যানগুলো কিরকম হয়, ফ্যানগুলো সাধারণত 60 থেকে 70 ওয়াট কাজ করে, 60 থেকে 70 ওয়াট ইত্যাদি। আবার টিউবলাইট, এখন এলইডি টিউবলাইটগুলো রয়েছে, কোনোটা 20 ওয়াট, কোনোটা 32 ওয়াট, কোনোটা 40 ওয়াট ইত্যাদি নানান রকম পাওয়া যায়। আর আগের দিনে সেই ওয়াটগুলো বেশি ছিল, মানে তড়িৎ ক্ষমতাটা বেশি ছিল, কিন্তু সেক্ষেত্রে তার আলোক দীপ্তিটা, আলো যেটা বেরোবে সেটার মানটা ছিল অনেকটা কম। এটা বর্তমানে এলইডি ইউজ করাতে সেগুলো চেঞ্জ হয়েছে এবং বেশি করে পাওয়া যাচ্ছে। এটা তো এই একটা যন্ত্রে দেখানো হলো। এবার আরো একটা অন্য যন্ত্রে দেখি আমরা, অন্য একটা যন্ত্রে কি দেখতে পারি দেখো, সেটা হলো দেখি এখানে কি আছে, চিনতেই পারবে তোমরা, এটা একটা অল আউটের মসকুইটো মেশিন। এইখানে খুব অস্পষ্ট লেখা আছে, দেখাতে পারবো কিনা দেখো, এই যে দেখো এইখানটায় আমি ফোকাসটা করলাম, কি আছে লেখা ভালো করে দেখো, কি আছে লেখাটা, এই যে 230 ভোল্ট দেখতে নিশ্চয়ই পাচ্ছ, এখানে দেখো 230 ভোল্ট, আর কি আছে তার পাশে লেখা 50 হার্জ, আর কি আছে, আর আছে 3.6 ওয়াট। তাহলে এটা 3.6 ওয়াট ক্ষমতা ব্যয় করে, অর্থাৎ 1 সেকেন্ডে 3.6 জুল কাজ করতে পারে, আর ওটা 1 সেকেন্ডে 23 জুল, একটু আগে যেটা পেলাম। তাহলে এটারও একটা ওয়াটেজ আছে। এখন এই মেশিনটা অর্থাৎ অল আউটটা যদি আমরা বাড়ির বৈদ্যুতিক লাইনে ব্যবহার করি, তাহলে আমাদের ইলেকট্রিক বিল কত উঠবে, কত টাকা খরচ হবে, এক মাসে কত খরচ হবে, এই জিনিসগুলোই আমাদের এই অংশে জানতে হবে। যেমন এই ইলেকট্রিক লাইটটা যদি আমরা ব্যবহার করি, তাহলেই বা এক মাসে কত খরচ হবে, একদিনে বা এত ঘন্টা চালালে কত খরচ হবে, সেগুলোই আমরা জানবো। তাহলে তড়িৎ ক্ষমতা আমরা দেখলাম যে কোনো যন্ত্রেই লেখা থাকতে পারে, কোথাও না কোথাও হয়তো লেখা থাকে, আবার অনেক যন্ত্রে অনেক সময় লেখা থাকে না। বেশিরভাগ নতুন কোনো যন্ত্রে, মানে যে কোনো যন্ত্রেই কোথাও লেখা থাকে, হয়তো কোথাও স্টিকার লাগানো থাকবে, বাক্সের গায়ে লাগানো থাকতে পারে ইত্যাদি, আমরা একটু ভালো করে খেয়াল করলে আমরা দেখতে পারবো। আচ্ছা, এখানে তড়িৎ ক্ষমতার একক কি, একক ক্ষমতার এককটাই হবে তড়িৎ ক্ষমতার একক। আমরা জানি ক্ষমতার একক ওয়াট, সুতরাং তড়িৎ ক্ষমতার এককও ওয়াট। ওয়াট কাকে বলে, এটা 9-এর পড়া, ঠিক ওই 1 সেকেন্ডে 1 জুল কার্য সম্পাদন করলে তার ক্ষমতাকে আমরা 1 ওয়াট বলি। এটা বৈদ্যুতিক কার্যের ক্ষেত্রেও প্রযোজ্য কথাটা হবে, তবে এমনিতে সংজ্ঞা হিসেবে তেমনটা ইম্পর্টেন্ট না, একটু খালি জেনে রাখতে হবে, এই যা একটু পড়ে নিলেই চলবে। আবার 1 ভোল্ট বিভব পার্থক্যে 1 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা 1 সেকেন্ড চললে, এটা কোথা থেকে আমরা পাচ্ছি, এই সংজ্ঞাটা দেওয়া হয়েছে এখান থেকে, W = VI। তাহলে এটাকে যদি আমরা এককে কনভার্ট করি, তাহলে 1 ওয়াট = 1 ভোল্ট ইন্টু 1 অ্যাম্পিয়ার। তাহলে 1 ওয়াট কাকে বলে, 1 ভোল্ট বিভব পার্থক্যে 1 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা যদি 1 সেকেন্ড ধরে চলে, কারণ VIT ছিল ডিভাইডেড বাই ক্ষমতা আমরা করেছি বাই জে বা 1 প্রতি সেকেন্ডে, সেই জন্য 1 সেকেন্ডে কোনো বৈদ্যুতিক যন্ত্রে যদি প্রবাহিত হয় 1 অ্যাম্পিয়ার প্রবাহ, সেটাকে আমরা 1 ওয়াট বলি। যাই হোক, ওয়াট মোটামুটি এটা বুঝলাম, খুব বেশি তো হচ্ছে না, 1 ভোল্ট 1 অ্যাম্পিয়ার 1 সেকেন্ডে এটা। আচ্ছা, এবার আসছি এর পরের টপিক, তড়িৎ শক্তি। এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। এবার তড়িৎ শক্তি, আমরা যে বাড়িতে ইলেকট্রিক লাইট এগুলো ব্যবহার করি, সেটা আমরা শক্তিতে আমরা হিসেব করি, কে কত শক্তি ব্যয় করলো, সেই শক্তির একক কি, নর্মালি শক্তির একক যা হবে সেটাই হবে, এখানে তো আলাদা কিছু হওয়ার কথা না। কি শক্তির একক আমাদের জানাই আছে, শক্তির একক বা কার্যের একক এগুলো আসলে একই। শক্তির এসআই একক হলো জুল, সেটাই এখানে পাচ্ছি। তড়িৎ শক্তির এসআই একক জুল। এখানে বৈদ্যুতিক যন্ত্রের কার্য করার সামর্থ্যকে তার তড়িৎ শক্তি বলে, এটা তো কমন কথা,
কার্য করার সামর্থ্যকে শক্তি বলে, এটা আমরা জানি। ঠিক একই কথা, ওগুলো তেমন একটু মোটামুটি পড়লেই হলো। এইটা খুব ভালো করে মনে রাখতে হবে, এসআই একক কিন্তু জুল, তড়িৎ শক্তির এসআই একক। এসআই একক জুল, তাহলে সিজিএস একক কি হবে? সিজিএস এককটা আর্গ হবে। মানে সিজিএস একক যদি আমরা করি, সিজিএস যদি করি তাহলে জুল, তাহলে নিশ্চয়ই আর্গ হবে। সিজিএস একক হলো আর্গ, সিজিএস একক আর্গ। আর এবার তবে বাড়ি ঘরে যখন আমরা বিদ্যুতের হিসেব রাখি তখন আমরা জুল দিয়ে এবং আর্গ দিয়ে আমরা কিন্তু এই হিসেবটা করি না। সেই কত জুল কার্য করলো বা কতটা শক্তি ব্যয়িত হলো সেটা আমাদের বুঝতে অনেকটাই অসুবিধা হয়। তখন আমরা একটা নতুন একক পদ্ধতি চালু করলাম, সেটার নাম হলো ওয়াট ঘন্টা এবং কিলোওয়াট ঘন্টা। ওয়াট ঘন্টা একটা ছোট একক, এই যে ওয়াট ঘন্টা, আর কিলোওয়াট ঘন্টা হলো একটু বড় একক, এর তুলনায় অনেকটাই বড়। ওয়াট ঘন্টা কাকে বলি? নামেই বুঝতে পারছি। ওয়াট ঘন্টা অর্থাৎ 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন যন্ত্র যদি 1 ঘন্টা চলে তাহলে ব্যয়িত তড়িৎ শক্তিকে আমরা 1 ওয়াট ঘন্টা বলবো। এইটা সংজ্ঞাটা মুখস্থ করতে হবে, সেটা এখানে রয়েছে দেখো। এই যে 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র 1 ঘন্টা চললে ব্যয়িত তড়িৎ শক্তিকে 1 ওয়াট ঘন্টা বলে। এটা ওয়াট হাইফেন ঘন্টা না, কিন্তু আসলে ওয়াট ইনটু ঘন্টা, প্রত্যেকটাতেই ইনটু হবে, এখানে প্রতিটাতেই আবার হাইফেন করা আছে, সবই কিন্তু ইনটু, ওয়াট ইনটু ঘন্টা। তাহলে 1 ওয়াট ঘন্টা কত জুলের সমান, এটা আমাদের একটু জানা দরকার। আমরা কনভার্ট করতেই পারবো 1 ওয়াট ঘন্টা কত জুলের সমান, সেটা 1 ওয়াট ইন্টু 1 ঘন্টা, 1 ওয়াট ইন্টু 3600 সেকেন্ড, ঘন্টাকে 3600 বানানো হলো, সুতরাং আমরা পাচ্ছি 3600 জুল। কেন? কারণ ওয়াট মানে হলো জুল পার সেকেন্ড, জুল ডিভাইডেড বাই সেকেন্ড, আর সেকেন্ড কেটে গেল, তাহলে কি পেলাম? 3600 জুল। তাহলে আমাদের মুখস্থ রাখতে হচ্ছে 1 ওয়াট ঘন্টা ইকুয়ালস টু 3600 জুল। এবার আমরা আসছি যেটা খুব বেশি আমরা ব্যবহার করি, এটাই আমরা ব্যবহার করি বাড়িতে, বাড়ির বিদ্যুৎ লাইনের ক্ষেত্রে তড়িৎ শক্তি কে কতটা ব্যবহার করলো সেটা জানার জন্য আমরা এই এককটাই ব্যবহার করি। সেটা কি? কিলোওয়াট ঘন্টা, কিলোওয়াট আওয়ার্স ঘন্টা। এর আরো অন্য নাম আছে বিওটি, বা সংক্ষেপে আমরা বট বলতে পারি। বিওটির পুরো নাম কি? বোর্ড অফ ট্রেড ইউনিট। বোর্ড, বিতে বোর্ড, ওতে অফ, টিতে ট্রেড। তাহলে আমরা কিলোওয়াট ঘন্টার আরো নাম জানলাম। কিলোওয়াট ঘন্টা মানে হলো বিওটি একক বা বোর্ড অফ ট্রেড ইউনিট, যেটাকে আমরা সংক্ষেপে বাড়িতে ইউনিট কথাটা ইউজ করি। আমরা বলি এত ইউনিট বিল হলো, আসলে এটা এত বিওটি ইউনিট বিল হলো, এত বোর্ড অফ ট্রেড ইউনিট বিল হলো। যত ইউনিট উঠবে সেই অনুসারে বর্তমান যা রেট আছে ইলেকট্রিক গভর্নমেন্ট থেকে বা অফিস থেকে যেগুলো নির্ধারণ করা আছে, সেগুলো 1 ইউনিটের 6 টাকা, 6.5 টাকা ইত্যাদি নানান রেট আছে, সেই অনুসারে আমাদের ইলেকট্রিসিটি বিল পে করতে হয়। তাহলে কিলোওয়াট ঘন্টা আমরা কাকে বলবো? একেবারে নামেই বোঝা যাচ্ছে 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন যন্ত্র 1 ঘন্টা চললে ব্যয়িত তড়িৎ শক্তিকে, তাহলে এটা কার একক? এটা আসলে তড়িৎ শক্তির একক। এই যে তড়িৎ শক্তির একটি বড় একক হলো কিলোওয়াট ঘন্টা, ভালো করে মনে রাখতে হবে, তড়িৎ শক্তির একক। তাহলে তড়িৎ শক্তির একক কোনটা? তড়িৎ শক্তির একক তো আমরা জুল জানলাম, একটু আগেই তো আমরা পড়লাম তড়িৎ শক্তির জুল, এটা এসআই একক। আর এই এককটা হলো, যেহেতু আমরা ব্যবসার কাজে ব্যবহার করছি, বাণিজ্যিক কাজে, সেজন্য এটাকে আমরা বাণিজ্যিক একক বলে থাকি। এটি তড়িৎ শক্তির বাণিজ্যিক একক, মানে ব্যবসা করার জন্য, সেজন্যই বলা হচ্ছে বোর্ড অফ ট্রেড। ট্রেড মানেই ব্যবসা। তাহলে কিলো ওয়াট ঘন্টা, কিলো কেতে কিলো, ডাব্লুতে ওয়াট, আর এইচে আওয়ার। কিলো ওয়াট ঘন্টা দিয়ে আমরা কতটা বাড়িতে বিল ওঠে সেটা আমরা হিসেব রাখি। খুব সোজা সংজ্ঞা এবং অত্যন্ত ইম্পর্টেন্ট সংজ্ঞা, মনে রাখতেই হবে, শুধু নাম দেখেই বলা সম্ভব। 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন যন্ত্র, 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র, এখানে শুধু যন্ত্র আছে, আমরা বৈদ্যুতিক যন্ত্র লিখে নিতে পারি। কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টা চললে যে তড়িৎ শক্তি ব্যয়িত হয় তাকেই 1 কিলোওয়াট ঘন্টা বা 1 বোর্ড অফ ট্রেড ইউনিট বা 1 বিওটি আমরা বলবো। তাহলে 1 বিওটির
এটা কত জুল হবে। আগেরটা তো আমরা 3600 জুল পেলাম, এখন এটা কত জুল। এটা অনেক সময় থাকতে পারে কত জুল আর কত ক্যালোরি। তাহলে আমরা এটা বের করে নেব, খুব সোজা বের করাটাও। 1 কিলোওয়াট ঘন্টা, তাহলে 1000 ওয়াট ইন্টু ঘন্টা। আবার 1000 ওয়াট ইন্টু ঘন্টা করলে আমরা 3600 সেকেন্ড লিখবো, এই যেখানে লেখা আছে। এটা কিন্তু 1000 10 কিউব মানে 1000 আর 3600, এই যে 1000 ওয়াট আর 1 ঘন্টা 3600 সেকেন্ড। তাহলে এটাকে গুণ করলাম, গুণ করলে এত জুল পেলাম। 3600 সেকেন্ড, ওই যে জুল বাই সেকেন্ড কাটাকাটি যাবে, দিয়ে এত জুল পেলাম। এটাকেই যদি আমরা একটু সংক্ষিপ্ত আকারে অন্যভাবে লিখি, তাহলে দুটো শূন্যর জন্য এখানে 5 লিখবো, 10⁵, তাহলে কি পাওয়া যাচ্ছে 36 ইন্টু 10⁵ জুল। এই ফরম্যাটটাও আমাদের মুখস্থ রাখতে হবে। এবার এটাকে কেউ বলতে পারে, আমি যদি 36 ইন্টু 10⁵ না বলে যদি আমি 3.6 ইন্টু 10⁵ বলি, তাহলে কি হবে না? হ্যাঁ হবে। 3.6 ইন্টু 10 না সরি ভুল হলো, 3.6 ইন্টু 10⁵ নয়, তখন এটা কি হবে 10⁶ হবে, কারণ একটা দশমিক এদিকে এনেছি, তাহলে একটা 10 কে বাইরে বের করে আনলাম, সেই 10টা এখানে গুণ হবে। সুতরাং 3.6 ইন্টু 10⁶ জুল। এটাই বেশি করে আমাদের ফরম্যাটটা প্রয়োজন এবং ছোট প্রশ্ন হিসাবে অত্যন্ত ইম্পর্টেন্ট। 1 BOT ইকুয়ালস টু কত জুল? উত্তর হলো 3.6 ইন্টু 10⁶ জুল। আর যদি আমরা 36 দিয়ে বলি তাহলে 10⁵ জুল, এটা মনে রাখতে হবে। আবার মেগা জুলও বলা যায়, কারণ 10⁶ মানেই মেগা, তাহলে এত মেগা জুল। এবার যদি বলা হয় কত ক্যালোরি, তাহলে জুলকে আমরা ক্যালোরি বানাবো। জুলকে আমাদের জানা আছে 1 ক্যালোরি ইকুয়ালস টু 4.2 জুল, তাহলে 1 জুল ইকুয়ালস টু 1/4.2 ক্যালোরি। সুতরাং এটাকে 1/4.2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 3.6 ইন্টু 10⁶ কে 1/4.2 দিয়ে ভাগ করলাম, মানে 4.2 দিয়ে ভাগ করলাম, তাহলে আমরা পেলাম রেজাল্টটা ক্যালোরি। এটা মুখস্থ রাখতে পারি, অথবা মুখস্থ না রাখলে 4.2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে একটা ফ্যাক্টর আসবে, সেটা হলো 0.24। অর্থাৎ 0.24 দিয়ে যদি আমরা 3.6 কে গুণ করি তাহলেও আমরা এই রেজাল্টটা পাবো, 0.86 ইন্টু 10⁶ ক্যালোরি। তাহলে এটা আমাদের খুব ভালো করে মুখস্থ রাখতে হচ্ছে। এইবার আমরা কোনো বৈদ্যুতিক যন্ত্র যখন আমরা বাড়িতে চালাচ্ছি, তাহলে আমরা হিসেব করতে চাই যে কত বিদ্যুৎ শক্তি খরচ হচ্ছে। সেই বলা হলো কি কিলোওয়াট ঘন্টা। 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন যন্ত্র আমরা যদি 1 ঘন্টা চালাই, তাহলেই তাকে আমরা 1 BOT বলবো। তাহলে আমরা 1 কিলোওয়াট না চালিয়ে যদি আমরা 5 কিলোওয়াট চালাই, তাহলে কত 1 ঘন্টা? তাহলে আমরা তখন হিসেবটা এইভাবে করব। কি করব? আমরা যদি 5 কিলোওয়াট চালাই, তাহলে 5 kW ইন্টু 1 ঘন্টা। সুতরাং তখন বিওটির মান 5 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন যন্ত্র 1 ঘন্টা চলছে, তাহলে এটার গুণফলটা কত হচ্ছে? এটার গুণফলটা পেলাম 5। অর্থাৎ তখন আমরা পেলাম যে তার ইউনিট হলো, বিওটি ইউনিটের মান 5 ইউনিট তড়িৎ শক্তি ব্যয় করলো, ইউনিট। এইবার আমরা যেমন কিলোওয়াটে বলছি, কেউ বললো না কিলোওয়াট না, সে বলল 200 ওয়াট ক্ষমতা সম্পন্ন যন্ত্র, সে 1 ঘন্টা চালালো, তাহলে বিওটি কত হবে? 200 ওয়াট 1 ঘন্টা চালালো। কিন্তু আমাদের ফর্মুলা তো 200 ওয়াট দিয়েছিল না, আমাদের ফর্মুলা ছিল কিলোওয়াট দিয়ে। এটা আমাদের ওয়াটের সূত্র না। 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন যন্ত্র 1 ঘন্টা, তাহলে এটাকে কিলোওয়াট বানাই। তাহলে কিলোওয়াট বানাতে গেলে আমরা কি করব? 1000 দিয়ে ভাগ করব, তাহলে ওয়াট হয়ে গেল কিলোওয়াট। তখনই আমরা এটা পাচ্ছি কিলোওয়াট, 1 কিলোওয়াট আওয়ার। তখন আমরা এটার কত ইউনিট বিল হচ্ছে? তখন এই যে দুটো শূন্য কাটলে 0.2 ইউনিট বিল হলো। এভাবে আমরা বুঝতে পারছি। 1 ঘন্টা চললে 0.2 ইউনিট। এবার যদি আমরা 2 ঘন্টা চালাই, তাহলে এটা ইন্টু 2 মানে এত ইউনিট। 5 ঘন্টা যদি চালাই, তাহলে তখন এটা ইন্টু অর্থাৎ 1 ইউনিট বিল হচ্ছে। তাহলে খেয়াল করে দেখো, 200 ওয়াট ক্ষমতার যন্ত্র যদি আমরা 5 ঘন্টা চালাই, তাহলে 1 ইউনিট বিল উঠলো। আমরা সহজে মনে রাখছি কিভাবে? সহজে 5 ইন্টু 200, তাহলে হয়ে যাচ্ছে কত? 1000। অর্থাৎ 1000 করে তৈরি হলেই যখনই গুণফলটা 1000 হবে, তখনই তাকে আমরা 1000 দিয়ে ভাগ করলে সেটা 1 ইউনিট বিল হচ্ছে। তাহলে যদি আমরা 100 ওয়াটের বাল্ব, 100 ওয়াটের কোনো যন্ত্র কত ঘন্টা চালালে তাহলে 1 ইউনিট বিল উঠবে? স্পষ্টত তাহলে আমরা বলতে পারবো কত? তাহলে 100 ইন্টু কত হবে? 10। এখন উল্টো করে 10 ঘন্টা চালালে, কারণ এটা তাহলে 1000 হচ্ছে, উল্টো করে আমরা এভাবে বলতে পারি যে 1000কে সেটা দিয়ে ভাগ করে দেব, তাহলেও হবে। মানে সংক্ষেপে বোঝার জন্য এটা বলছি, 1000কে আমরা ভাগ করব যে কত দিয়ে? 100 দিয়ে।
তাহলে 100 ওয়াটের বাতি কত ঘন্টা চালালে, এই যে 10 পেলাম, তাহলে 10 ঘন্টা চালালে 1 ইউনিট বিল উঠছে। একইভাবে যদি আমরা বলি 25 ওয়াটের বাতি, 25 ওয়াট কত ঘন্টা চালালে 1 ইউনিট বিল উঠবে, তার মানে 25কে তখন আমরা ভাগ করব কিভাবে, 25কে নয় 1000কে ভাগ করব 25 দিয়ে, অর্থাৎ 40 ঘন্টা চালালে, 40 ঘন্টা চালালে 1 ইউনিট বিল উঠবে। এইভাবে কোনটা কত ওয়াট চালালে 1 ইউনিট বিল উঠবে এটা আমরা হিসেব করতে পারবো। এবার এটা তো কোনটা কতক্ষণ চালালে বিল উঠবে বুঝলাম, এই হিসাবে যে ইলেকট্রিক বাল্বটা এটা ছিল, এই যে একটু আগে তোমাদের দেখালাম 23, তাহলে সেটা 23 দিয়ে ভাগ করব, কত ঘন্টা চলবে 1 ইউনিট আমরা বুঝতেই পারবো। ঠিক একইভাবে যে একটু আগে যে মসকুইটো মেশিনটা যে দেখালাম তোমাদের, সেটার ছিল 3.5 ওয়াট, তাহলে সেই 3.5 ওয়াট 1000কে আমরা 3.5 দিয়ে ভাগ করব, তাহলে এটা ভাগ করলে কত ঘন্টা চললে 1 ইউনিট বিল উঠবে। আমরা বুঝতেই পারছি এটা অনেকটাই বেশি হবে, মানে 3.5 দিয়ে ভাগ করলে এখানে একটা শূন্য আসবে, দিয়ে 35 দিয়ে ভাগ করলে কত আসবে, এটা 300 ঘন্টারও বেশি হবে। তাহলে 300 ঘন্টা ধরে চালালে 1 ইউনিট বিল উঠবে। একদিনে যদি আমরা 10 ঘন্টা করে চালাই, এটা ভাগ করলে আমরা পাবো, ভাগটা আমি এক্সাক্ট বললাম না, একদিনে যদি আমরা 10 ঘন্টা করে চালাই তাহলে 1 মাসে এই মসকুইটো লিকুইডটাতে 1 ইউনিট বিল উঠছে, মানে 6 টাকা বিল উঠছে। এইরকম ভাবে আমরা হিসেবটা করতে পারি। তবে হিসেব করার জন্য অন্যভাবে আমরা সূত্রটা যেটা আমরা পাচ্ছি, বইয়ে যেটা পাচ্ছি, সেটা হলো আমরা যদি এটা মনে রাখি তাহলে এটা থেকে আমরা সবই বের করতে পারবো। কি, 1 বিওটি ইউনিট ইকুয়ালস টু কিলোওয়াট বা কিলোওয়াট ঘন্টা ইকুয়ালস টু ওয়াট ইন্টু ঘন্টা ডিভাইডেড বাই 1000। আমরা তখন কত ঘন্টা, কোন ইউনিট কত ঘন্টা চলছে এটা শুধু আমরা দেখে নেব। যেমন ধরো একটা বলি 70 ওয়াটের ফ্যান, 70 ওয়াটের ফ্যান একদিনে 12 ঘন্টা করে চলছে, বা ধরো 14 ঘন্টা করে চলছে, তাহলে কত ইউনিট বিল উঠবে। তখন আমরা কি লিখবো, ওয়াটের জায়গায় 70 লিখবো, এখানে লিখবো 14 ডিভাইডেড বাই 1000, তারপর ক্যালকুলেশন করে যেটা বেরোবে সেটাই তত ইউনিট বিল হবে, তত ইউনিট। তাহলে ওয়াট ইন্টু ঘন্টা 70 ইন্টু 14 ডিভাইডেড বাই 1000। এবার যদি একদিনের বিল এটা হলো, মানে এটা তখন আমরা বিওটি ইকুয়ালস টু আমরা হিসেব করবো 70 ইন্টু 14 বাই 1000। এবার যদি আমরা 30 দিনের বিল করি তাহলে এত ইন্টু 30। সেইভাবে আমরা ইলেকট্রিক বিল কত ইউনিট বিল উঠছে পার্টিকুলার কোনো যন্ত্র দ্বারা সেটা আমরা কিন্তু নির্ধারণ করতে পারবো। এক্ষেত্রে বাড়িতে যে রেফ্রিজারেটর থাকে সেটার ওয়াটেজটা 2-250 ওয়াট হয় ঠিকই, কিন্তু রেফ্রিজারেটর 2-250 ওয়াট হয়েও 24 ঘন্টা কিন্তু চলে না। তোমরা খেয়াল করে দেখবে, সেটা কিছুক্ষণ চললো, তারপরে যখন কুলিংটা ঠিকঠাক হয়ে গেল তারপরে ওটা কিছুক্ষণ স্টপ থাকে, তারপরে আবার কম্প্রেসারটা শুরু হয়, দিয়ে তারপরে আবার কুলিং শুরু হয়। এইভাবে করে আমরা বলতে পারি। ঠিক একইভাবে আমরা এখানে তাহলে সূত্রটা মনে রাখছি, দেখো ওয়াট ইন্টু ঘন্টা বাই 1000। এবার ওয়াটকে আমরা ডাব্লিউ ইকুয়ালস টু ভিআই করবো। কোনটা, একটু আগে যে আমরা সমীকরণগুলো জেনেছিলাম এগুলো কিন্তু রাশির সমীকরণ, এগুলো থেকে প্রত্যেকটা আমাদের এককের সমীকরণ আমরা বানাতেই পারবো। এটা তোমরা আগেও প্র্যাকটিস করেছো। এটা থেকে আমরা এককের সমীকরণ কি পাবো, ডাব্লিউ ইকুয়ালস টু পাবো আমরা ভি ইন্টু এ, তাহলে ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার। আবার এটা থেকে কি পাবো, মানে এই সম্পর্কগুলো সঠিক সম্পর্ক, ডাব্লিউ ইকুয়ালস টু এ স্কোয়ার ইন্টু ওহম। আবার এই সম্পর্ক থেকে কি পাবো, ডাব্লিউ ইকুয়ালস টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই ওহম। তাহলে এগুলো এক একটা সঠিক সম্পর্ক, এগুলো আমরা নিজেরা তৈরি করব। এই জিনিসগুলো আমাদের মুখস্থ রাখতে হয় না, মুখস্থ রাখতে হবে এইগুলো সমীকরণ। আর এখানে ঠিক ওটাই ভেঙে করা আছে, দেখো ওয়াট মানে ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার ইন্টু ঘন্টা, মানে যে ওয়াটকেই ভেঙেছি ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার। অর্থাৎ কোনো বাতিতে যদি লেখা থাকে ভোল্ট অ্যাম্পিয়ার মানে কত পাচ্ছি সেটা জানলে তার কত শক্তি ব্যয় হচ্ছে সেটা কিন্তু আমরা সহজেই বের করতে পারবো। তাহলে এটাতে এই পর্যন্ত রইল।